Hello everyone. Our today's topic is permutation. পারমুটেশন এই শব্দের অর্থ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ সাজানো। তোমাকে কিছু অবজেক্ট কিছু তোমাকে দেওয়া হলো, তুমি কত ডিফারেন্ট ওয়েতে তুমি তাকে সাজাতে পারবে। ব্যাপারটা বোঝানোর জন্য আমি কতগুলো এক্সাম্পলের সাহায্যে বলার চেষ্টা করছি যে আমরা এই চ্যাপ্টারে কেমন ধরনের প্রবলেম ডিল করতে চলেছি। সাপোজ এটা কলকাতা অ্যান্ড এটা সাপোজ দিল্লি, এবং এই কলকাতা থেকে দিল্লিতে মনে করো যাওয়ার জন্য সাপোজ তোমার কাছে তিনখানা রুট রয়েছে, এইরকম তিনখানা রুট রয়েছে। সাপোজ আমি রুটগুলোকে এটাকে আমি এ রুট, এটা বি রুট, এটা সি রুট। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কলকাতা থেকে দিল্লি যখন তুমি যাবে, তুমি যাওয়ার সময় যে রুট দিয়ে যাবে, ফেরার সময় তুমি ডিফারেন্ট রুট দিয়ে আসবে, তাহলে কত ডিফারেন্ট ওয়েতে তুমি তোমার জার্নিটাকে কমপ্লিট করতে পারবে। তো এটা আমরা যদি ম্যানুয়াল যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, তাহলে কেমন করবো? সাপোজ কেউ এ রুট দিয়ে গেল, বি রুট দিয়ে চলে এলো, হতে পারে ব্যাপারটা, এটা একটা তার জার্নি হতে পারে। কেউ এ রুট দিয়ে গেল, সি রুট দিয়ে এলো, এটা একটা জার্নি হতে পারে। বি রুট দিয়ে গিয়ে সি রুট দিয়ে এলো, এরকম আসতে পারে। বি তে গিয়ে এ দিয়ে আসতে পারে, কিংবা সি তে গিয়ে এ দিয়ে এলো, সি দিয়ে এলো, বি দিয়ে এলো। এটাই হচ্ছে অল পসিবল টাইপস অফ জার্নি হি ক্যান কমপ্লিট বিটুইন কলকাতা অ্যান্ড দিল্লি। তো এইটা আমরা ম্যানুয়ালি ক্যালকুলেশন করছি, অর্থাৎ আমরা এখানে কাউন্ট করছি যে কত ডিফারেন্ট ওয়েতে আমাদের এই জার্নিটা কমপ্লিট হতে পারে। এখন এটা তিনখানা কেস দিয়েছে, তিনখানা রুটের জায়গায় আমি তোমাকে যদি ছখানা বা সাতখানা রুট দিতাম, তাহলে অবশ্যই এই ব্যাপারটা ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে তোমার কাছে একটু কমপ্লিকেটেড হতো, অবভিয়াসলি টাফ আছে। আর একটা ডিফারেন্ট আমি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। সাপোজ তোমার তিনখানা বুকস আছে, সাপোজ সেটা ম্যাথ বুকস, ফিজিক্স বই অ্যান্ড কেমিস্ট্রি বুকস, এবং তোমার সেলফ আছে। এই সেলফে তোমাকে এই তিনখানা বুকসকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। কত ডিফারেন্ট ওয়েতে তুমি তোমার এই তিনখানা বুকসকে এখানে অ্যারেঞ্জমেন্ট করতে পারবে। তো সব অবভিয়াসলি তোমরা এইভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারো, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ। এইভাবে তুমি এটাকে ম্যানুয়ালি তুমি চেক করে করে দেখতে পারো যে এখানেও তুমি 6 ডিফারেন্ট ওয়েতে এই তিনখানা বুকসকে তোমার সেলফে তুমি অ্যারেঞ্জমেন্ট করতে পারো। এখন এটা আমি তিনখানা সেলফের জায়গায় তোমার যদি চারখানা সেলফ দিতাম এবং বুক যদি আরো বাড়িয়ে দিতাম, তাহলে কিন্তু এইভাবে ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে গিয়ে তুমি কিন্তু প্রবলেমে পড়তে। এরকম আরেকটা ডিফারেন্ট টাইপ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যে সাপোজ কোনো একটা হোটেল আছে, সেই হোটেলে মনে করো চারখানা রুম আছে। একটা হোটেল, সেই হোটেলে চারখানা রুম আছে। এখন চারজন ফ্যামিলি ওই হোটেলে সাপোজ স্টে করবে। এখন কত ডিফারেন্ট ওয়েতে এই চারটা ফ্যামিলি এই হোটেলের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হতে পারে। অবভিয়াসলি তোমার কাছে তুমি যদি ফ্যামিলিগুলোকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর অ্যান্ড 4 নম্বর এইভাবে তুমি যদি কাউন্টিং করতে থাকো, তাহলে কত ডিফারেন্ট ওয়েতে তুমি এই 1 2 3 4 কে অ্যারেঞ্জমেন্ট করতে পারবে। অবভিয়াসলি সেটা কিন্তু তুমি এখানে করতে গেলে অনেকটা কিন্তু লেন্দি হবে, বা কোনো কোনো ক্ষেত্রে আমরা মিস্টেকও করতে পারি। তো বুঝতেই পারছো, তাহলে আমরা এই পারমুটেশন বা অ্যারেঞ্জমেন্ট যদি আমরা ম্যানুয়ালি করতে যাই, তাহলে ছোটখাটো নাম্বার হলে ওকে, কিন্তু যদি তোমাকে লার্জ নাম্বার দিয়ে দিই, তাহলে সেখানে কিন্তু আমাদের কিন্তু কমপ্লিকেশন আসতে পারে, বা জিনিসটা কিন্তু অনেকটা টাইম কিলিং। তার জন্য ম্যাথমেটিক্সে আমরা একটা রুল শিখব, যে রুলটা যখন তুমি ইউজ করতে পারবে বা রুলটা যখন তুমি শিখবে, এই জাতীয় সিচুয়েশনকে তুমি অ্যাট এ গ্লান্স দেখে তুমি অ্যান্সার বলতে পারবে। যে যেটাকে আমরা ম্যানুয়ালি করতে গেলে এত টাইম লাগছে, এত কনফিউশন তৈরি হচ্ছে, যখন তুমি রুলটা অ্যাপ্লাই করতে পারবে, ওই রুল ধরে তুমি যখন ম্যাথ করবে, দেখা যাবে তুমি কিন্তু অ্যাট এ গ্লান্স দেখে কিন্তু তুমি পারফেক্টলি অ্যান্সার দিতে পারছো। তো আজকে আমরা পারমুটেশনে ওই রুলে আমি শিখতে চলেছি, যেটাকে আমরা বলবো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং। অর্থাৎ আমরা কাউন্টিং করব কিভাবে, কি কাউন্ট করছি দ্যাটস নট ইম্পর্টেন্ট। আমি বুকসের অ্যারেঞ্জমেন্ট করছি, নাকি আমার জার্নি অফ রুটস তাকে অ্যারেঞ্জমেন্ট করছি, নাকি আমি একটা হোটেলের রুম অ্যারেঞ্জমেন্ট করছি, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কাউন্টিং করে কত নাম্বার পাচ্ছ, দ্যাটস ইম্পর্টেন্ট। তাই এই চ্যাপ্টারকে আমরা বলি কাউন্টিং চ্যাপ্টার বা কাউন্টিং প্রবলেমের চ্যাপ্টার। তাই কাউন্টিং শিখতে গেলে তোমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং।
তাহলে আমরা আমাদের এই চ্যাপ্টার শুরু করব ফান্ডামেন্টাল প্রিন্সিপল অফ কাউন্টিং দিয়ে। ফান্ডামেন্টাল প্রিন্সিপল অফ কাউন্টিং। এই প্রিন্সিপালটা একদম সিম্পল একটা প্রিন্সিপাল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই প্রিন্সিপালকে ধরে আমরা পারমুটেশন এবং এর নেক্সট যে চ্যাপ্টার সেটা হচ্ছে কম্বিনেশন, এর অলমোস্ট 90 to 95% কোশ্চেনকে আমরা ইজিলি সলভ করতে পারি যদি এই প্রিন্সিপালটাকে তুমি প্রপারলি ইউজ করতে পারো। এবং এই স্টেটমেন্টটা এত সিম্পল স্টেটমেন্ট, এটা মনে রাখার ক্ষেত্রে কারো কোনো সমস্যা হয় না। প্রিন্সিপালটা কি বলছে একটু বোঝার চেষ্টা করো। যে সাপোজ কোনো একটা ইভেন্ট, সাপোজ কোনো একটা ইভেন্ট সে এ, কেমন ইভেন্ট হতে পারে? আমি তোমাকে বলেছিলাম তুমি তোমার বুকসকে অ্যারেঞ্জমেন্ট করো, আমি তোমাকে বলেছিলাম তোমার কলকাতা টু দিল্লি তুমি জার্নি করবে, ধরো তোমার যাওয়াটা একটা ইভেন্ট হতে পারে, আসাটা একটা ইভেন্ট হতে পারে। আমি হোটেলে ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট করতে বলেছিলাম ব্যাপারটা, তাহলে সে অ্যারেঞ্জমেন্ট, একটা ফ্যামিলি যখন যাচ্ছে সে কতভাবে অ্যারেঞ্জমেন্ট হতে পারে, এগুলো একটা ইভেন্ট হবে। সাপোজ এই ইভেন্টটা কত ওয়েজে তুমি কমপ্লিট করতে পারো, সাপোজ সেটা এম ডিফারেন্ট ওয়েজে তুমি তাকে কমপ্লিট করতে পারো। কি বলা হলো? সাপোজ কোনো একটা ইভেন্ট এ, this can be happen in m different ways. Another event say b, and this can be happen in n different ways. এটা আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং এর যে কন্ডিশনটা কি না, তোমাকে সাপোজ তুমি তোমার কাছে কতগুলো ইভেন্ট রয়েছে, সেটা এ বি সি এইভাবে তোমার কতগুলো ইভেন্ট রয়েছে, এবং এই ইভেন্টগুলো এম ডিফারেন্ট হইতে কমপ্লিট হতে পারে, বি ইভেন্ট এন ডিফারেন্ট হইতে সেটা কমপ্লিট হতে পারে। তাহলে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কাউন্টিং বলছে যে এই দুটো ইভেন্টকে তুমি যদি একসাথে করার চেষ্টা করো, দ্যাট ইজ এ অ্যান্ড বি simultaneously can happen in m multiply n ways. আমরা এদের মধ্যে অ্যাডিশন নয়, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বলছে কিনা যে এটা মাল্টিপল হবে যদি এই দুটো ইভেন্ট তুমি একসাথে যদি করতে চেষ্টা করো। এর সাথে তুমি যদি আরো একটা ইভেন্ট, সে সাপোজ একটা অন্য একটা ইভেন্ট সি, দিস ক্যান বি হ্যাপেন ইন সাপোজ সে পি ডিফারেন্ট ওয়েজ, তাহলে আরো একটা পি তোমার মাল্টিপ্লিকেশন হবে। এরকম যতগুলো তোমার কাছে এলিমেন্টের ইভেন্ট থাকবে, যদি এলিমেন্টের ইভেন্টগুলোকে তুমি যদি একসাথে করার চেষ্টা করো, তাহলে যতগুলো কেস ওয়েজ আসবে সেই ওয়েজগুলোকে আমরা মাল্টিপ্লাই করে দেবো, তাহলে তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে। আমি তোমাকে ইনিশিয়ালি যে তিনখানা এক্সাম্পলের কথা বলেছিলাম, আমি এই এক্সাম্পলগুলোকে থ্রু দিস প্রিন্সিপাল করার চেষ্টা করছি, দেখো কত ইজিলি আমরা এটাকে ভাবতে পারছি। সাপোজ প্রথম আমি তোমাদের যেটা বলেছিলাম যে সাপোজ সেটা আমি কলকাতা টু দিল্লি, আমাদের এখানে তিনখানা রুট ছিল। তাহলে এখন যে লোকটা প্রথম কলকাতা থেকে দিল্লির দিকে প্রথম মুভমেন্ট করবে, তাহলে সে যাবে, যাওয়ার সময় তার কাছে কতগুলো রুট ওপেন আছে না, থ্রি ডিফারেন্ট ওয়েতে সে যেতে পারে, মানে যাওয়ার সময় কোনো রেস্ট্রিকশন নেই কোনো কিছু। বাট ফেরার সময় আমি তাকে একটা রেস্ট্রিকশন দিয়েছি যে তুমি যে রুট দিয়ে আসবে তুমি সেই রুটটা বাদ দিয়ে অন্য একটা ডিফারেন্ট রুট দিয়ে আসার চেষ্টা করবে। তাহলে ফেরার সময় তার কাছে কত ডিফারেন্ট রুট থাকলো না, তার কাছে যে রুটটা এসেছিল সেটা বাদ দিয়ে আর দুখানা রুট থাকলো। তাহলে তার যদি যাওয়া এবং আসা এই টোটাল জার্নিটা যে আমি যদি কমপ্লিট করি, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কাউন্টিং বলছে এই দুটো ঘটনা যদি একসাথে ঘটে তাহলে 6 ডিফারেন্ট ওয়েতে এই জার্নি কমপ্লিট হতে পারে, এবং আমার অ্যান্সার 6 এসেছিল। সেকেন্ড এক্সাম্পল তোমাকে যেটা আমি দিয়েছিলাম, আমি বলেছিলাম সাপোজ তোমার তিনখানা বুকস আছে, ম্যাথ, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, তুমি তোমার এই সেলফে এই তিনখানা বুকসকে অ্যারেঞ্জমেন্ট করতে যাও, কত ডিফারেন্ট ওয়েতে তুমি এই বুকসগুলোকে অ্যারেঞ্জমেন্ট করতে পারো। তো স্বাভাবিক তুমি কিভাবে অ্যারেঞ্জমেন্ট করো, মানে অ্যাকচুয়ালি তুমি কি করে করো না, তুমি কোনো একটা বুকস তুলবে, আমি সাপোজ তুললাম তোমার ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথ, তুমি ম্যাথকে তুমি তুলে দেবে। তো দেখলে কি প্রথম তুমি ম্যাথ তুমি তুলে দেখলে এখানে সেলফে তিনখানাই তোমার পজিশন ওপেন আছে, তাহলে ম্যাথকে তুমি এই তিনখানা পজিশনে যে কোনো পজিশনে তুমি রাখতেই পারো। তাহলে তুমি ম্যাথকে থ্রি ডিফারেন্ট ওয়েতে তুমি অ্যারেঞ্জমেন্ট করতে পারো। নেক্সট এবার তুমি তুললে ফিজিক্স, ফিজিক্স যখন তুলে দেখলে যে অলরেডি একটা পজিশন কিন্তু অকুপাই হয়ে আছে বাই ম্যাথ, তাহলে ফিজিক্স কত ডিফারেন্ট ওয়েতে অ্যারেঞ্জমেন্ট হতে পারে না, ফিজিক্স ক্যান অ্যারেঞ্জ ইন টু ডিফারেন্ট ওয়েজ। এবং লাস্ট তুমি যখন কেমিস্ট্রি তুলবে দেখা যাবে একটাই মাত্র পজিশন অকুপাই ফ্রি আছে, তো ওয়ান ওয়েতে তুমি করতে পারবে। তাহলে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কাউন্টিং বলছে যে টোটাল এই তিনখানা বুকসকে তাহলে আমি অ্যারেঞ্জমেন্ট করতে পারি 3 into 2 into 1, দ্যাট ইজ 6 ডিফারেন্ট ওয়েতে আমি একে করতে পারি। নেক্সট আমি যে এক্সাম্পল দিয়েছিলাম যে সাপোজ একটা হোটেল, সেই হোটেলে সাপোজ চারখানা রুম আছে, তিনজন ফ্যামিলি গেছে, তিনটা ফ্যামিলি এই হোটেলের রুমগুলোতে কত ডিফারেন্ট ওয়েতে অ্যারেঞ্জমেন্ট হতে পারে।
সাপোজ ফার্স্ট যে ফ্যামিলিটা পৌঁছেছে, সাপোজ সেটা এ ফ্যামিলি, তাহলে এই ফ্যামিলি যখন প্রথম গিয়ে পৌঁছালো, সে দেখলো কিনা যে রুমের হোটেলে 4খানা রুমই ফ্রি আছে, তাহলে সে কত ডিফারেন্ট হতে সে তার রুম চয়েস করতে পারে, 4 ডিফারেন্ট হতে চয়েস করতে পারে। তাহলে এ হতে পারে কত, 4 ডিফারেন্ট হতে। নেক্সট যে ফ্যামিলি, সাপোজ সেটা বি ফ্যামিলি, সে গিয়ে কি দেখবে না, সে দেখবে যে এই 4খানা রুমের মধ্যে 1খানা রুম অলরেডি অকুপাই হয়ে আছে, তাহলে তার কাছে কতগুলো স্কোপ থাকলো, তাহলে তার ক্ষেত্রে চয়েস করার স্কোপ রইল 3 রুম। অ্যান্ড থার্ড যে ফ্যামিলি সি, সে গিয়ে দেখবে সেখানে ফ্যামিলি, সেখানে হোটেলের মধ্যে আর 2খানা রুম ফ্রি আছে, তাহলে সে দুটো ডিফারেন্ট হতে সে নিজেদের রুম চয়েস করতে পারে। তাহলে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কাউন্টিং বলছে এই 3জন ফ্যামিলি এই 4খানা রুমের মধ্যে কত ডিফারেন্ট হতে অ্যারেঞ্জমেন্ট হতে পারে, 4 ইন্টু 3 ইন্টু 2, 4 3 যা 12, 2 যা 24। বুঝতেই পারছো এইটাকে ম্যানুয়ালি কাউন্টিং করতে আমাদের কিন্তু বোর্ড ভর্তি হয়ে যেত, বাট এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কাউন্টিংটা আমি কিন্তু অ্যাট এ গ্লাস দেখেই কিন্তু আমি অ্যান্সার বলে দিতে পারছি। এটাই হচ্ছে পাওয়ার অফ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কাউন্টিং। তো আমাদের এই চ্যাপ্টার পারমুটেশন অ্যান্ড নেক্সট যে কম্বিনেশন, এটা টোটালি ডিপেন্ড করে আছে এই চ্যাপ্টারের উপর, এই প্রিন্সিপালের উপর। তো আমি এইটাকে এক্সটেনশন আসি ব্যাপারটা যে কি হচ্ছে। তাহলে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং আমরা তাহলে আমাদের কাছে ক্লিয়ার ব্যাপারটা। তো আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি যে এখানে কেমন কি জিনিস আছে। আমি ওই এক্সাম্পলে যাচ্ছি, সাপোজ কোনো একটা হোটেল, এবং সেই হোটেলে সাপোজ 10খানা রুম আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, সাপোজ 10খানা রুম আছে এবং 10জন ফ্যামিলি গেছে। তো 10জন ফ্যামিলি এই হোটেলের মধ্যে কত ডিফারেন্ট ওয়েতে অ্যারেঞ্জমেন্ট হতে পারে, এটা আমার কোশ্চেন। তো স্বাভাবিক আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কাউন্টিংকে ইউজ করে আমরা এটাকে কাউন্ট করার চেষ্টা করবো যে ফার্স্ট যে ফ্যামিলি পৌঁছাবে, ফার্স্ট ফ্যামিলিকে কি দেখবে যে 10খানা রুমই ফ্রি আছে, তাহলে তার অ্যারেঞ্জমেন্ট কত ডিফারেন্ট হতে হবে, 10 হইতে। নেক্সট যে ফ্যামিলি যাবে সে কত রকম ডিফারেন্ট হতে হবে, 9 হইতে। তারপরে ফ্যামিলি 8 হইতে, তারপরে 7, এভাবে 6 5 4 3 2 অ্যান্ড লাস্ট যে ফ্যামিলি যাবে সে 1 হইতে অ্যারেঞ্জমেন্ট করতে পারবে। তাহলে বুঝতেই পারছো, আমি যদি তোমাকে এই 10খানা রুমের মধ্যে 10টা ফ্যামিলিকে আমি অ্যারেঞ্জমেন্ট করার কাউন্ট করতে বলি, তোমাকে এইরকম একটা মাল্টিপ্লিকেশন করতে হবে। তো বুঝতেই পারছো এর ভ্যালু কত বড় দাঁড়াবে। ইনফ্যাক্ট এটাকে ক্যালকুলেশন করা অনেক মুশকিল, তোমাদের ক্যালকুলেটর প্রয়োজন হতে পারে। তো ম্যাথমেটিক্স বললো যে না, এত বড় আমরা এরকম এত জিনিস লিখবো না, তার জন্য আমরা আরেকটা নোটেশন ইন্ট্রোডিউস করবো এখানে। যে নোটেশনটা এইরকম একটা মাল্টিপ্লিকেশন, যেটা কি হয়েছে না 1 to 10 একদম ন্যাচারাল নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করছে সিকোয়েন্সিয়ালি, একদম পরপর করেছে। ম্যাথমেটিক্স বললো আমরা এটাকে একটা নোটেশন দিচ্ছি, এই নোটেশন হচ্ছে 10, এরকম একটা এক্সক্লেমেটরি সাইন অ্যাকচুয়ালি, একে আমরা এখানে বলবো কি ফ্যাক্টোরিয়াল। কোথাও কোথাও তোমরা এরকম নোটেশনও পেতে পারো, এটাকে নাম দেওয়া হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল বলা হচ্ছে। ফ্যাক্টোরিয়াল তোমরা জানো, ফ্যাক্টোরিয়াল মিন্স হচ্ছে মাল্টিপ্লাই ফর্মুলা। তো 10 ফ্যাক্টোরিয়াল কথার অর্থ হচ্ছে যে 1 থেকে শুরু করে 10 অবধি নাম্বারের মাল্টিপ্লিকেশন, 1 2 3 4 5 আপ টু 10। তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল যেটা ডেফিনেশন দেওয়া হচ্ছে, আমরা লেখার সময় আমরা নোটেশন দিয়ে এরকম n ফ্যাক্টোরিয়াল, এবং আমরা লেখাটা শুরু করি পেছন দিক থেকে। যেহেতু বুঝতেই পারছো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কাউন্টিং অ্যাকচুয়ালি স্টার্ট হয় এদিক থেকে, নিশ্চয়ই 1 থেকে কাউন্ট করি না আমরা ব্যাপারটা। তাই n ফ্যাক্টোরিয়াল নোটেশনটা আমরা ইন জেনারেল লিখি n থেকে, দ্যাট ইজ ফার্স্ট টার্ম ইজ n। তারপরে আমরা এটাকে ডিক্রিজ করি n-1, তারপরে n-2, এইভাবে তুমি করতে করতে কোথায় গিয়ে পৌঁছে যাবে, লাস্টে 3 2 1। এটা হচ্ছে আমাদের n ফ্যাক্টোরিয়াল ডেফিনেশন। তো তোমাকে যদি বলা হয় যে হোয়াট ইজ 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মিন্স হচ্ছে 1। হোয়াট ইজ 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মিন্স 2 into 1, দ্যাট ইজ রেজাল্ট ইজ 2। যদি বলা হয় হোয়াট ইজ 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মিন্স 3 into 2 into 1, দ্যাট ইজ 6। 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মিন্স 4 into 3 into 2 into 1, দ্যাট ইজ 24। এইভাবে আমরা যে কোনো ফ্যাক্টোরিয়ালকে আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি। যে নাম্বারের ফ্যাক্টোরিয়াল বলবে সেই নাম্বার থেকে শুরু করে আমরা 1 অবধি নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করব, তার রেজাল্ট আমরা ক্যালকুলেট করব। এখন এখানে একটা জিনিস খুব সিম্পল অবজার্ভ করে দেখো, যে আমি তোমাকে 10 ফ্যাক্টোরিয়াল এক্সাম্পল দিয়েছি। তো আমি যদি এই 10টাকে যদি এখানে স্টপ রাখতাম, তাহলে তুমি এটাকে কি বলতে পারতে, 1 2 up to 9। তাহলে এটাকে আমি লিখতে পারতাম 10 মাল্টিপ্লাই 9 ফ্যাক্টোরিয়াল লিখতে পারতাম। সব কি না, আমি এখানে ফ্যাক্টোরিয়াল একটা সুন্দর প্রপার্টিতে চলে আসছি, যে আমি এটাকে কেমন লিখতে পারতাম 10 মাল্টিপ্লাই 9 ফ্যাক্টোরিয়াল। আবার এটাকে আমি যদি 10 and 9 এই দুটোকে যদি স্টপ রাখতাম, তখন এটা কি হতো 1 2 up to 8 মাল্টিপ্লিকেশন। কেউ এটাকে এভাবে লিখতে পারো 10 in মাল্টিপ্লাই 9 into 8 ফ্যাক্টোরিয়াল।
অর্থাৎ আমরা মনে করলে ফ্যাক্টরিয়ালকে আমরা চাইলে কিন্তু এভাবে আমরা ব্রেক করতে পারি। বাট ব্রেক করার রুল হচ্ছে কি না, তুমি ব্রেক যদি করতে যাও, তুমি এখান থেকে ফ্যাক্টর যদি বের করতে যাও কোনোভাবে, তোমার ম্যাথের প্রয়োজনে বা ক্যালকুলেশনের প্রয়োজনে কোথাও যদি ফ্যাক্টর যদি বের করতে যাও, তোমাকে কিন্তু শেষ দিক থেকে তুমি ফ্যাক্টর বের করতে পারো। অ্যান্ড সিকোয়েন্সিয়াল, তুমি হুটহাট করে মাঝখান থেকে তুমি বের করতে পারবে না। তোমাকে কিন্তু একদম শেষ থেকে তুমি একটা ফ্যাক্টর বের করতে পারো, আবার যদি দরকার হয় নেক্সট ফ্যাক্টর তুমি বের করতে পারো, বাকিগুলো তুমি ইন ফ্যাক্টর লিখতে পারো। তাহলে এই ব্যাপারটাকে যদি আমরা জেনারেলাইজ করি, ব্যাপারটা কেমন আসবে, যে আমরা মনে করতে পারি এটাকে এন, আমি যদি এনটাকে স্টপ রাখি তাহলে 1 টু n মাইনাস 1, এটাকে আমরা লিখতে পারি কিরকম, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এটা আমাদের একটা একটা ফ্যাক্টোরিয়ালের রুল, যে আমরা মনে করলে এইভাবে একটা ফ্যাক্টোরিয়াল থেকে ফ্যাক্টরকে বের করতে পারি, বাট এটা আমরা সিকোয়েন্সিয়ালি আমরা বের করবো। নেক্সট লাইন হতে পারে n ইন্টু n মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল। এইভাবে আমরা ফ্যাক্টোরিয়ালে কিন্তু আমরা ফ্যাক্টরগুলোকে শেষ দিক থেকে বের করতে পারি। তাহলে ফ্যাক্টরিয়াল ব্যাপারটাকে প্রত্যেকে বুঝতে পেরেছো, এবং কেন আমাদের এটা প্রয়োজন বুঝতে পেরেছো, যে আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কাউন্টিং দিয়ে যখন আমরা হিসাব করছি, তখন দেখা যাচ্ছে কিনা যে এরকম খুব লেন্দি কিছু মাল্টিপ্লাই চলে আসছে। এইরকম মাল্টিপ্লিকেশন, ন্যাচারাল নাম্বারের মাল্টিপ্লিকেশন, যেহেতু কাউন্টিং করছি আমরা, ন্যাচারাল নাম্বার নিয়ে এখানে কাজ হবে, তো এইটা আমরা ফ্যাক্টরিয়াল নোটেশন ইউজ করছি। তো বুঝতেই পারছো যে আমাদের এই ডেফিনেশনে আমরা কিন্তু 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল এখান থেকে স্টার্ট করছি, নেগেটিভ নাম্বারের ফ্যাক্টরিয়াল কিন্তু হবে না। অ্যান্ড এখনো অবধি আমরা জিরো ফ্যাক্টোরিয়াল কিন্তু কোনো মিনিং পাইনি। জিরো ফ্যাক্টোরিয়াল বলতে গেলে জিরো যদি কোথাও মাল্টিপ্লাই হয়ে যায় তো টোটাল ভ্যালুতে জিরো চলে আসে। তাহলে স্টিল নাও যে জিরো ফ্যাক্টোরিয়াল আমাদের কাছে ডিফাইন্ড হয়নি, বাট আমাদের ম্যাথমেটিক্সে জিরো ফ্যাক্টোরিয়াল একটা সিচুয়েশন আসবে, আমরা সেটা অবশ্যই আসবো সেটা। তাহলে এখন আমরা একটা সিচুয়েশন আসার চেষ্টা করি। সাপোজ এরকম 10খানা রুম, 10জন ফ্যামিলি না, সাপোজ 6জন ফ্যামিলি গেল। তো 6টা ফ্যামিলি যদি যায়, কত ডিফারেন্ট হতে তাদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট হয়, এইটা আমরা কাউন্ট করার চেষ্টা করি। সমস্যা সবার কাছে বোঝা গেছে সমস্যা, যে আমার একটা হোটেল, সেই হোটেলে 10খানা সাপোজ রুম আছে, এই রুমগুলোকে আমি এইভাবে পিকচারাইজ করেছি। এখন আর ফ্যামিলি 10জন যায় না, 6জন ফ্যামিলি গেছে, অর্থাৎ নাম্বার অফ রুমসের থেকে ফ্যামিলি একটু কম। সেক্ষেত্রে তাদের মধ্যে কত ডিফারেন্ট ওইতে অ্যারেঞ্জমেন্ট হতে পারে। তো এখানেও আমাদের যে প্রথম যে ফ্যামিলি যাবে, সে দেখবে কি 10খানা রুম আছে, তাহলে 10। তারপরের যে ফ্যামিলি যাবে 9 হইতে, 3 নম্বর যে ফ্যামিলি যাবে 8 হইতে, 4 নম্বর যে ফ্যামিলি যাবে 7 হইতে, 5 নম্বর যে ফ্যামিলি যাবে 6 হইতে, অ্যান্ড তারপরে যে ফ্যামিলি যাবে 5 হইতে। তাহলে আমার 10খানা রুম এটা ছিল, ফ্যামিলি কজন গেছে, 6জন গেছে। তাহলে 10টা রুমের মধ্যে 6জন ফ্যামিলি কত ডিফারেন্ট হতে অ্যারেঞ্জমেন্ট হতে পারে, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বলছে তার ভ্যালু হচ্ছে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5। এখন এটা তো ফ্যাক্টরিয়াল নয় এটা। এখন এটাকে আমি কিভাবে ফ্যাক্টরিয়ালের স্ট্রাকচারে নিয়ে আসবো, তার কারণ আমরা বুঝতেই পারছি এখানে অনেক বড় বড় মাল্টিপ্লিকেশন আসছে। আমাদের টার্গেট হচ্ছে এই ক্যালকুলেশনটাকে ইন টার্মস অফ ফ্যাক্টর মানে ইন টার্মস অফ ফ্যাক্টরাইজ ফর্মে আমরা নিয়ে আসবো, এটাকে ফ্যাক্টরিয়াল স্ট্রাকচারে নিয়ে আসবো। তাহলে কি করছি আমরা, এটাকে না এই ক্যালকুলেশনটাকে আমরা একটু অ্যাডজাস্ট করছি। কেমন দেখো, 10 ইন্টু 9 ইন্টু 8 7 6 5, আমি সাপোজ এখানে এটাকে বাড়িয়ে দিচ্ছি ফ্যাক্টরিয়াল আনার জন্য, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এই টার্মটা তো ছিল না, তাহলে নিচে আমি অ্যাডজাস্ট করে দিই 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এখন তুমি বুঝতে পারছো, এখন তোমার কিন্তু এটা ফ্যাক্টরিয়াল স্ট্রাকচারে চলে এসেছে, যে ওপরেরটা আমার হচ্ছে 1 থেকে 10 অব্দি নাম্বারের মাল্টিপ্লিকেশন, এটাকে আমরা লিখতে পারি কি 10 ফ্যাক্টরিয়াল। আর নিচেরটাকে আমরা কি লিখতে পারি 1 থেকে 4 অব্দি নাম্বারের মাল্টিপ্লাই 4 ফ্যাক্টরিয়াল। তাহলে দেখো যে এই 10খানা রুমের মধ্যে 6টা ফ্যামিলিকে কত ডিফারেন্ট হতে অ্যারেঞ্জমেন্ট করতে পারে, যদি ইন টার্মস অফ আমি ফ্যাক্টরিয়াল ফর্মে বলি, সেটা হচ্ছে 10 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল। তো আমাদের ম্যাথেরও ডেটা ছিল 10 and 6, তো আমরা এটাকে এই ফর্মে লিখতেই পারি যে 10 ফ্যাক্টরিয়াল, এই 4 এসছে থেকে আমরা লিখতে পারি 10 মাইনাস 6 দিস ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার টু এভরিওয়ান? আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং থেকে আমরা পেলে এইভাবে আসতে পারি। যদি ফ্যাক্টরিয়াল স্ট্রাকচার আসতে চাই তাহলে আমরা এটাকে লিখতে পারি 10 ফ্যাক্টরিয়াল বাই 10 মাইনাস 6 ফ্যাক্টরিয়াল। এই দুটো নোটেশনের সাথে আমাদের পরিচয় নিতে হবে, একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কাউন্টিং বলছে, আর তাকে আমরা ফ্যাক্টরিয়াল স্ট্রাকচার যখন নিয়ে আসছি এই স্ট্রাকচার আসছে। এখন এইটাকে আমরা নোটেশন দিই কিরকম, 10 P4 সরি 6 P ফর পারমুটেশন। 10খানা অবজেক্ট, অবভিয়াসলি দিস অবজেক্ট উইল বি ডিফারেন্ট, তার মধ্যে 6খানা অবজেক্ট নিয়ে তাদের মধ্যে পারমুটেশন। অর্থাৎ আমার এখানে 10খানা রুম ছিল, এই 10খানা রুমের মধ্য থেকে আমি 6খানা রুম নেব, তাদের মধ্যে আমি অ্যারেঞ্জমেন্ট করবো।
কত ডিফারেন্ট ওয়েতে আমি অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট করতে পারি। তার ভ্যালু আমরা লিখছি কিরকম 10p6, p ফর পারমুটেশন। তো এটাকে আমি যদি জেনারেলাইজ করি ব্যাপারটা ইন টার্মস অফ n and r, সাপোজ দেয়ার আর n ডিস্টিংক্ট অবজেক্ট, সাপোজ দেয়ার আর n ডিস্টিংক্ট অবজেক্ট, n ডিস্টিংক্ট অবজেক্ট, আর আমরা অ্যারেঞ্জমেন্ট করব r অবজেক্ট। obviously this r should be less than equal to n। তোমার রুম নাম্বারের থেকে নিশ্চয়ই ফ্যামিলি নাম্বার বেশি হয়ে যেতে পারে না, নিশ্চয়ই তোমার ফ্যামিলি অবভিয়াসলি কি হবে রুম নাম্বারের সাথে ইকুয়াল হতে পারে, কিন্তু রুমের থেকে বেশি হয়ে যেতে পারে। তো আমি n ডিস্টিংক্ট অবজেক্ট থেকে আর খানা অবজেক্ট নিয়ে তাদের মধ্যে ম্যানেজমেন্ট করব। এটাকে আমরা নোটেশন দিই কি রকম n p r, এবং এর ভ্যালু আমরা কি দেখলাম যে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে এই নোটেশন npr, যে নোটেশন পারমুটেশনে তোমরা প্রায়শই পাবে, এবং তার ফর্মুলা। তোমাকে যদি বলা হয় সাপোজ সে আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ 10p1, 10p1 মানে কি, যে তুমি যদি এই এক্সাম্পল দিয়ে তুমি যদি কম্পেয়ার করার চেষ্টা করো যে 10খানা রুম একটা ফ্যামিলি গেছে, কত ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হতে পারে। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বলে কি রেজাল্ট কত 10। এই ফর্মুলা ধরে এলে কত হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল বাই 9 ফ্যাক্টোরিয়াল, আর দিস ওয়ান অলসো 10। তাহলে তুমি ফর্মুলা ইউজ করতে পারো, আবার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ইউজ করতে পারো। তোমাকে যদি বলা হয় 10p2, 10p2 মিনস যে 10খানা রুম আছে, দুজন ফ্যামিলি মেম্বার গেছে, কত ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হতে পারে। তাহলে প্রথম যে যাবে সে 10, সেকেন্ড যে ফ্যামিলি যাবে 9। তাহলে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে এটা। ফর্মুলা ধরে আসো 10 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল। আমি 10 ফ্যাক্টোরিয়ালকে ব্রেক করতে পারি 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল, ক্যান্সেল করলে 10 মাল্টিপ্লাই 9। তাহলে দেখো আমরা ফর্মুলা ধরে করতে পারি, যা রেজাল্ট পাচ্ছি, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ধরে আমি একই রেজাল্ট পাবো। ক্যালকুলেশন করার ক্ষেত্রে কোনটা বেটার? ক্যালকুলেশন করার ক্ষেত্রে বেটার হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং। অর্থাৎ কি না, তুমি এভাবে ব্যাপারটাকে ভাবনা চিন্তা করতে পারো যে তোমাকে যদি আমি বলতাম 10p3, 10p3 মানে হচ্ছে 10 থেকে শুরু করে 3খানা নাম্বারে মাল্টিপ্লাই 10 ইন্টু 9 ইন্টু 8। বুঝতেই পারছো যে আমি এরকম ভাবতে পারি যে 10খানা রুম, 3জন ফ্যামিলি গেছে, কত ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হতে পারে। ফার্স্ট ফ্যামিলি 10 ওয়েজ, সেকেন্ড ফ্যামিলি 9 ওয়েজ, থার্ড ফ্যামিলি 8 ওয়েজ। তোমাকে যদি আমি বলি 10p5, তার মানে কি যে 10 থেকে শুরু করে আমি 5খানা টার্ম লিখব 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6, এটা আমার রেজাল্ট হবে। সো ক্লিয়ার টু এভরিওয়ান? এখন এখানে একটা পার্টিকুলার সিচুয়েশন থাকে, সাপোজ তোমাকে আমি বললাম npn এর মিনিং। তাহলে npn কথাটার মানে হচ্ছে কি না, যেখানে n খানা অবজেক্ট আছে সবগুলোকে নিয়ে তুমি অ্যারেঞ্জমেন্ট করবে। ব্যাপারটা এমন ভাবতে পারো আমার 10খানা রুম ছিল, 10জন ফ্যামিলি পৌঁছে গেছে, কত ডিফারেন্ট ওয়েতে অ্যারেঞ্জমেন্ট হতে পারতো। তাহলে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং দিয়ে তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, তাহলে কিরকম ভ্যালুগুলো আসবে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু এরকম করে একদম আপ টু 1 অব্দি আসবে, দ্যাট ইজ রেজাল্ট ইজ 10 ফ্যাক্টরিয়াল হতে পারে। তাহলে আমি যদি এটাকে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল দিয়ে ভাবি, এর রেজাল্ট হবে কত n ফ্যাক্টরিয়াল। n খানা অবজেক্ট আছে, n খানা অবজেক্টকে নিয়ে তুমি টোটাল অ্যারেঞ্জমেন্ট করবে, তাহলে তার রেজাল্ট আসে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল থেকে আসে কত n ফ্যাক্টরিয়াল। এখন আমরা যদি ফর্মুলা ইউজ করি, ফর্মুলা কি বলে? ফর্মুলা রেজাল্ট বলে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস n ফ্যাক্টরিয়াল। কি এসছে রেজাল্ট এখানে n ফ্যাক্টরিয়াল বাই 0 ফ্যাক্টরিয়াল। দেখো এখানে একটা সিচুয়েশন এসছে যেখানে 0 ফ্যাক্টরিয়াল চলে এসছে, যে when r আর n ইকুয়াল হয়ে গেছে। বাট আমরা ফ্যাক্টরিয়ালের ডেফিনেশনে কিন্তু 0 ফ্যাক্টরিয়াল কোনো মিনিং আমরা বলিনি, বাট এখানে ম্যাথের একটা সিচুয়েশন আছে 0 ফ্যাক্টরিয়াল, এবং আমি এই জায়গা থেকে নিশ্চয়ই বলতে পারি যে n ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু n ফ্যাক্টরিয়াল বাই 0 ফ্যাক্টরিয়াল। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 0 ফ্যাক্টরিয়াল? n ফ্যাক্টরিয়াল বাই n ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1। তাহলে আমরা যদিও ফ্যাক্টরিয়ালটা আমরা ডেফিনেশনে একে ডিফাইন করতে পারছি না, বাট বাট ম্যাথমেটিক্সে ক্যালকুলেশনে দেখতে পাচ্ছি 0 ফ্যাক্টরিয়াল ভ্যালু কি আসছে 1। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করতে গিয়ে আমরা ব্যবহার করবো যে 0 ফ্যাক্টরিয়াল মিনিং হচ্ছে 1, যদিও অ্যাকচুয়াল ডেফিনেশনে একে কিন্তু ডিফাইন করা যাচ্ছে না। তাহলে প্রত্যেকে বুঝতে পারলে যে কেন 0 ফ্যাক্টরিয়াল ভ্যালু হচ্ছে 1। ক্লিয়ার টু এভরিওয়ান? সেকেন্ড একটা সিচুয়েশনের কথা আমি বলি, সাপোজ এরকম তোমাকে বলা হলো যে তুমি তোমার বাড়ি থেকে যে স্কুল অবধি যাও, এই বাড়ি থেকে স্কুল যেতে 4খানা পোস্ট অফিস পড়ে। এগুলো সব পোস্ট অফিস।
পোস্ট অফিস। এখন তোমাকে তোমার বাবা তিনখানা চিঠি দিল, লেটার কটা? তিনখানা লেটার দিয়েছে। তুমি কত ডিফারেন্ট ওয়েতে তোমার এই লেটার গুলোকে তুমি পোস্ট করতে পারো। সাপোজ এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এই যদি কোশ্চেনের ব্যাপারটা, তাহলে দেখো এটা একটা একটু ডিফারেন্ট টাইপ সিচুয়েশন, যে তোমার রুটের মধ্যে সাপোজ 4খানা পোস্ট অফিস আছে, আর তোমার কাছে 3খানা লেটার আছে, পোস্ট করতে হবে তোমার। তুমি কত ডিফারেন্ট ওয়েতে এই 3খানা লেটারকে এই 4খানা পোস্টে, পোস্ট যে বক্স আছে এই পোস্ট বক্সে তুমি পোস্ট করতে পারবে। তাহলে এটাকে আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল দিয়ে কিভাবে আমরা ভাবতে পারি। তাহলে আমরা সবসময় আমাদের থিঙ্কিংটা আমরা প্র্যাকটিক্যালি কাজ যেভাবে করি সেভাবেই ভাববো। প্র্যাকটিক্যালি আমরা কেমন কাজ করি, না সাপোজ তুমি একটা চিঠি নিলে, তো সেই চিঠিটাকে তুমি কত ডিফারেন্ট ওয়েতে তুমি পোস্ট করতে পারো। না তুমি 1 নম্বরেতেও পোস্ট করতে পারো, 2 নম্বরে পোস্ট করতে পারো, 3 নম্বরে পোস্ট করতে পারো, 4 নম্বরে পোস্ট করতে পারো। তাহলে প্রথম যে লেটার নাম্বার 1, লেটার 1, একে তুমি কত ওয়েতে করতে পারো? লেটার এ বলছে, এটাকে তুমি 3 ডিফারেন্ট ওয়েতে তুমি অ্যারেঞ্জ করো, সরি 4 ওয়েতে তুমি পোস্ট করতে পারো। তোমার কাছে 4খানা পোস্ট অফিস আছে। সেকেন্ড লেটার নিলে, লেটার বি, কত ডিফারেন্ট ওয়েতে তুমি করতে পারো? অবভিয়াসলি তুমি যদি মনে করো, আমি কথাই বললাম, সাপোজ তুমি 1 নম্বর এটাকে পোস্ট অফিসে পোস্ট করেছিলে, তো সেকেন্ড লেটারকে তুমি চাইলে এখানে পোস্ট করতে পারো, অর্থাৎ আমি একে 4 ওয়েতে পোস্ট করতে পারবো। থার্ড লেটার, তাকেও তুমি কিন্তু 4 ওয়েতে করতে পারো, অর্থাৎ কিনা যে তুমি যে পোস্ট অফিসে ফেলছো, তুমি আরেকটা লেটার সেই পোস্ট অফিসে ফেলতেই পারো, তুমি অসুবিধা কিছু নেই। অ্যান্ড তাহলে দেখতে পেলাম আমি 3খানা লেটারকে কত ডিফারেন্ট ওয়েতে পোস্ট করতে পারছি। 4, এটাও 4, এটাও 4, তাহলে একসাথে কত রকম হতো এটা? 4 × 4 × 4, দ্যাট ইজ রেজাল্ট হচ্ছে 4 কিউব। তাহলে এটা একটা ডিফারেন্ট কেস, যে যেখানে n খানা অবজেক্ট আছে, তুমি আরখানা অবজেক্টে তুমি পারমুটেশন নিচ্ছ বা অ্যারেঞ্জমেন্ট নিচ্ছ, বাট সেখানে রিপিটেশন করতে পারো, যে কোনো অবজেক্টকে যে কোনো টাইম তুমি রিপিট করতে পারো। তাহলে সেখানে আমার ফর্মুলা কি চলে আসবে? যদি জেনারেল ফর্মুলা বলি, n⁻r। তুমি এই সিম্পল এই এক্সাম্পলটা কনসিডার করতে পারো, যে যদি আমি যে কাজটা করছি এটা যদি রিপিটেশন হতে পারে ব্যাপারটা, তাহলে আমরা সবসময় ফান্ডামেন্টাল প্রিন্সিপাল দিয়ে আমরা কিন্তু থিঙ্কিং করার চেষ্টা করবো। সেখানে এমন নয় যে ফ্যাক্টুয়াল ফর্মে এটা যে পরপর যে ডিক্রিজ করবে, এমন নয়, সেমও থাকতে পারে। যে সাপোজ তোমাকে আমি এরকম আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, যে সাপোজ আমি তোমাকে 3খানা নাম্বার দিলাম, 2, 6 and 8। তোমাকে আমি বললাম এই 3খানা ডিজিট দিয়ে কত ডিফারেন্ট তুমি নাম্বার রেডি করতে পারবে, 3 ডিজিট নাম্বার। তোমাকে 3 ডিজিট নাম্বার রেডি করতে বলা হয়েছে। একটা কেস, প্রথম যেটা কেস, রিপিটেশন ইজ নট অ্যালাউড, রিপিটেশন ইজ নট অ্যালাউড, এটা একটা সিচুয়েশন। অর্থাৎ তুমি এই ডিজিটগুলোকে রিপিট করতে পারবে না, একবার একটা ডিজিট ইউজ করলে সেকেন্ড টাইম তাকে ইউজ করতে পারবে না। তাহলে তুমি কত ডিফারেন্ট হতে তুমি এখানে এই নাম্বারগুলোকে অ্যারেঞ্জমেন্ট করতে পারবে। তাহলে প্রথম যদি তোমার 2 মনে করো, 2কে তুমি কত ডিফারেন্ট হতে করতে পারবে? 3 হইতে ডিফারেন্ট মাল্টিপ্লাই করতে পারবে, 3 হইতে তুমি একে রিপ্লেস করাতে পারবে। তারপর সাপোজ তুমি 6 তুললে, 6কে তুমি 2 এতে করতে পারবে, এবং তারপরে সাপোজ তুমি 8 তুললে, তাকে তুমি 1 হইতে করতে পারবে। দ্যাট ইজ মাত্র 6 ডিফারেন্ট। অর্থাৎ তুমি এই 3খানা নাম্বার দিয়ে, এই 3খানা ডিজিট দিয়ে তুমি 6খানা 3 ডিজিটের নাম্বার রেডি করতে পারবে, যেখানে রিপিটেশন অফ দ্য ডিজিট ইজ নট অ্যালাউড। তাদের মধ্যে একটা নাম্বার হতে পারে, এরকম একটা নাম্বার হতে পারে যে 268, এটা নাম্বার হতে পারে, এরকম নাম্বার হতে পারে 283, এরকম নাম্বার হতে পারে। এরকম তুমি কতগুলো কেস পেতে পারবে? 6খানা কেস পেতে পারবে। এখন এই একই জায়গায় তোমাকে যদি বলা হয় রিপিটেশন ইজ অ্যালাউড, রিপিটেশন ইজ অ্যালাউড, তাহলে তখন সিচুয়েশন কি আসবে? এখন দেখো, রিপিটেশন যদি আমি করে দিই ব্যাপারটা, তাহলে মনে করো এই পজিশনটাকে আমি কত ডিফারেন্ট ফিল করতে পারবো। আমার কাছে 3খানা নাম্বার আছে, ডিজিট আছে, তাহলে আমি এখানে 3 ডিফারেন্ট হইতে আমি ফিল করতে পারবো। সেকেন্ড পজিশনটাকে তুমি কত ফিল করতে পারবো না, তখনও আমি এই 3খানা ডিজিটের যে কোনো ডিজিটকে ইউজ করতে পারবো। তার কারণে আমি রিপিট করতে পারি, যে ডিজিটটা আমি এখানে পুট করবো তাকে এখানেও আমি বসাতে পারি। তাহলে এটাও তোমার 3 হইতে করতে পারো। এবং এই থার্ড পজিশন, এটাও তুমি 3 হইতে করতে পারো। তোমার নাম্বার কি দাঁড়িয়ে যাবে? 27 হইতে। তাহলে দেখো, যদি তুমি এই অবজেক্টগুলো যদি রিপিট করতে পারো তার পজিশন অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু ফর্মুলা এভাবে তৈরি হবে। এবং আমরা কিন্তু n⁻r না মনে রেখে আমরা কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ধরেই আমরা ম্যাথকে ক্যালকুলেট করার চেষ্টা করবো, টু অ্যাভয়েড মিস ক্যালকুলেশন। আদারওয়াইজ এই জাতীয় প্রবলেমে অনেক সময় আমরা ভুল ক্যালকুলেশন করে ফেলি এই ফর্মুলার চক্করে গিয়ে। তাই তোমরা কিন্তু সবসময় ফান্ডামেন্টাল প্রিন্সিপাল দিয়ে ভাবনা চিন্তা করবে, তাতে তোমাদের কিন্তু
প্রবলেমে কখনো মিস্টেক আসবে না। সো ক্লিয়ার টু এভরিওয়ান? তাহলে সবসময় আমাদের যে ফ্যাক্টর ফর্মে এমন আসবে এমন কোনো কথা নেই, আমরা কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপালকে ফলো করে আমরা কিন্তু করবো যেমন যেমন আমাদের কন্ডিশন প্রোভাইড করা আছে। থার্ড সিচুয়েশনে চলে আসি, যে সাপোজ তোমাকে একটা ওয়ার্ড বলছি আমি, সাপোজ একটা কমিটি, কমিটি বানানো দারুণ একদম, সিও MMI TT ডবল। তো আমি তোমাকে কোশ্চেন করছি যে এখানে এই যে কমিটি যে লেটারগুলো আছে, এই লেটারগুলোকে তুমি অ্যারেঞ্জমেন্ট করে কত ডিফারেন্ট টাইপসের মিনিং অর মিনিংলেস ওয়ার্ড রেডি করতে পারবে তুমি। তো তুমি যদি দেখো এখানে কত রকম লেটার আছে, এখানে 1 2 3 4 5 6 7 8 9, নখানা লেটার আছে। ব্যাপারটা এমন ভাবতে পারো যে আমার নখানা বক্স আছে, এই নখানা বক্সে আমাকে এই নখানা লেটারকে আমাকে রিপ্লেস করতে হবে কত ডিফারেন্ট ওয়েতে, এই নখানা লেটার এই নখানা বক্সে রিপ্লেস করতে হবে। তো তুমি কেউ যদি সিম্পলি বলে দেয় ব্যাপারটাকে, এটা আমার অ্যান্সার হবে 9 ফ্যাক্টোরিয়াল। আমার নখানা পজিশন আছে, নখানা লেটার রয়েছে, 9 ফ্যাক্টোরিয়াল। বাট আমাদের অ্যান্সার কিন্তু এটা হবে না। কি সমস্যা হয়ে গেল এখানে? আমরা তো আগে করেছি কিছুক্ষণ আগে, যে যেখানে 10খানা রুম ছিল, 10জন ফ্যামিলি মেম্বার পৌঁছে গেছে, রেজাল্ট আমার 10 ফ্যাক্টোরিয়াল হয়েছিল। বাট এখানে এটা হচ্ছে না। এটার সাথে ওই প্রবলেমের সমস্যা কোথায় না, এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো রিপিট আছে। যেমন দেখো এখানে এম দুটো রয়েছে, যেমন এখানে দেখো আই একটা রয়েছে, সরি টি দুটো রয়েছে, ই দুটো রয়েছে, বাকিগুলো আলাদা আছে। সি, ও, আই, এ তিনটা অবশ্য আলাদা রয়েছে। কিন্তু দেখো কিছু কিছু লেটার এর মধ্যে রিপিট হয়েছে। আমাদের এনপিআর এর যে কন্ডিশন বলা হয়েছিল, সেখানে বলা হয়েছিল এন ডিস্টিংক্ট থিংস। ডিস্টিংক্ট কথাটা খুব ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা অবজেক্ট কিন্তু ডিফারেন্ট হওয়া দরকার ছিল। বাট আমার এই পারমুটেশনে কিন্তু নখানা কিন্তু অবজেক্ট কিন্তু ডিস্টিংক্ট নয়, কিছু কিছু অবজেক্ট কিন্তু তোমার রিপিট চলে এসেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যদি সেম অবজেক্ট নিয়ে আমি যদি পারমুটেশন করি, তাহলে এখানে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট বাড়বে না কমবে, এটা প্রথম আমাদের ক্লিয়ার হওয়া দরকার। এটা বোঝার জন্য আমি তোমাদের একটা সিম্পল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। সাপোজ আমি তোমাকে বলেছিলাম ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই তিনখানা বুকসকে আমি তোমাকে অ্যারেঞ্জমেন্ট করতে বলেছিলাম, যে কত ডিফারেন্ট তুমি অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছিলে না? তুমি দেখেছিলে যে ম্যাথ বইকে আমি যদি এরকম তিনখানা সেলফের কথা বলেছিলাম, যে ম্যাথস বইকে আমি 3 ওয়েতে, তারপর 2 ওয়েতে, ইন্টু 1, দ্যাট ইজ 6 ওয়েতে তুমি ডিফাইন করতে পেরেছো। এখন আমি তোমাকে যদি তিনখানাই ম্যাথস বুক দিয়ে দিই, অ্যান্ড আইডেন্টিক্যাল বুকস, তোমার ক্লাস 11 এর ম্যাথস বই, সেম পাবলিশার, একদম সেম বই তোমাকে দিয়ে দিয়েছে, তুমি কত ডিফারেন্ট ওয়েতে তুমি একে অ্যারেঞ্জমেন্ট করতে পারবে? তাহলে দেখো তুমি যদি তোমার ম্যাথ বই এখানে সাজাও, ধরো এটা 1 নম্বর ম্যাথ, 2 নম্বর ম্যাথ, 3 নম্বর ম্যাথ লাগে, একে তুমি এদের মধ্যে নিজেদের মধ্যে যদি চেঞ্জ করো, তোমার কি কোনো ডিফারেন্স কিছু আসবে এর মধ্যে কিছু? তাহলে আমি যদি আইডেন্টিক্যাল বা সেম অবজেক্টকে তাদের যদি আমি প্লেসগুলো যদি চেঞ্জ করি বা নতুন নতুন যদি অ্যারেঞ্জমেন্ট করি, অ্যাকচুয়ালি কিন্তু তুমি কিন্তু দেখবে কিন্তু মনে হবে সেমই আছে। আমার এইখানে দুটো এম রয়েছে, এখন এই দুটো এম এর যদি আমি পজিশন চেঞ্জ করে দিই, তো তুমি কি এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে কোনো চেঞ্জ পাবে? কোনো কিছু, কোনো চেঞ্জ নেই কোনো কিছু। আমি যদি দুটো টি কে তাদের পজিশন চেঞ্জ করে দিই, তোমার অ্যারেঞ্জমেন্টের মধ্যে কোনো চেঞ্জ আসছে না কোনো কিছু। তাহলে অবভিয়াসলি এই রেজাল্ট আসবে কত? রেজাল্ট হচ্ছে 1। যে আমি তিনখানা বই কেন, আমি 10খানা বইও নিতাম, 10খানা বইকে যদি আমি অ্যারেঞ্জমেন্ট করতাম, একরকম অ্যারেঞ্জমেন্টই আসতো। তার মানে দেখো নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট কিন্তু ডিক্রিজ করছে। তোমার যদি ডিস্টিংক্ট থাকে তখন যত রকম অ্যারেঞ্জমেন্ট আসছে, যদি কিছু আইডেন্টিক্যাল চলে আসছে, তাহলে তোমার কিন্তু নাম্বার অফ পারমিশন ডিক্রিজ করে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হওয়া যাক ফার্স্ট অফ অল, যে আমার যদি কিছু রিপিটেশন চলে আসে কোনো অবজেক্টগুলো, যে কিছু কিছু অবজেক্ট না তারা রিপিট করে গেছে, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট কমবে, এটা আমার ক্লিয়ার হবে। তাহলে এখন কতটা কমবে? যে আমার এইখানে লিখতাম এরকম COMMITTEE, তাহলে এরা প্রত্যেকে যদি ডিস্টিংক্ট হতো, তাহলে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট হতো কত? 9 ফ্যাক্টরিয়াল, এটা ঠিক। কিন্তু এখানে ডিস্টিংক্ট নয়, কারা কারা ডিস্টিংক্ট নয় না? সাপোজ এখানে দুটো এম পেয়ে গেছিলাম, তারা ডিস্টিংক্ট নয়। তাহলে দেখো এদেরকে তুমি যদি ইন্টারচেঞ্জ করো, অর্থাৎ এই এমটাকে এদিকে, এই এমটা, তাহলে কোনো নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট তোমার চেঞ্জ হচ্ছে না কোনো কিছু। তাহলে এ তার কি করবে? এই টোটাল পারমিশন ভ্যালুকে কমাবে। কতটা কমাবে না? তারা নিজেদের মধ্যে যত রকম পারমিশন করতে পারতো, সেই ভ্যালুটা ডিক্রিজ হয়ে যাবে। এর নিজের মধ্যে কত রকম পারমিশন করতে পারতো? 2 ডিফারেন্ট হতে করতে পারতো, দুজনই তো আছে। তাহলে কি করবে? এখানে ভ্যালু কমবে। এবং কমা মিনস হচ্ছে এখানে ডিভিশন হওয়া। তার কারণ ফান্ডামেন্টাল প্রিন্সিপালে আমরা মাল্টিপ্লাই করে করে আমরা কেস রেডি করেছিলাম। তাহলে এখানে ডিক্রিজ করা মানে তোমাকে ডিভিশন করতে হবে। সিমিলারলি তুমি যদি এই দুটো টি কে যদি ইন্টারচেঞ্জ করো, তারা কত রকম অ্যারেঞ্জমেন্টকে ডিক্রিজ করাবে?
না দু রকম ওয়েতে ডিক্রিজ করা হবে। তাহলে এখানেও তোমার আরেকটা 2 ফ্যাক্টোরিয়াল, এবং সিমিলারলি এর জন্য তোমার আরেকটা 2 ফ্যাক্টোরিয়াল। এই রেজাল্ট হচ্ছে দিস ওয়ান। তাহলে তোমার এন ডিস্টিংক্ট অবজেক্টের মধ্যে যদি কিছু অবজেক্ট যদি রিপিট চলে আসে, সেক্ষেত্রে নাম্বার অফ পারমুটেশন ডিক্রিজ করে যায়। এবং কতটা করে ডিক্রিজ করবে না, যে ভ্যালুগুলো রিপিট এসছে তারা নিজেদের মধ্যে পারমুটেশন করে যত রকম সিচুয়েশন তৈরি করতে পারতো, সেই সিচুয়েশনের ভ্যালু আমাকে ডিক্রিজ করাতে হবে। তো এটাকে আমি যদি তোমাকে জেনারেলাইজ করি ব্যাপারটাকে, যে সাপোজ তোমার কাছে এন অবজেক্ট আছে, বাট তাদের মধ্যে আমি সাপোজ ধরলাম, সাপোজ এই অবজেক্ট এটা মনে করো পি টাইমস এসে গেছে, যে একটা অবজেক্ট সেটা পি টাইমস এসছে, বি একটা অবজেক্ট সেটা কিউ টাইমস এসছে, অ্যান্ড সি অবজেক্ট সেটাতে আর টাইমস এসছে। রিমেনিং আর ডিস্টিংক্ট, রিমেনিং আর ডিস্টিংক্ট। যে এই তিনখানা অবজেক্ট কি হচ্ছে না, যে পি টাইমস কিউ টাইমস আর টাইমস করে গেছে। তাহলে এক্ষেত্রে টোটাল নাম্বার অফ পারমুটেশন কি হতো? তাহলে দেখো আমাদের এই এন খানা অবজেক্ট তারা যদি টোটাল ডিস্টিংক্ট হতো, রেজাল্ট কত আসতো? এন ফ্যাক্টরিয়াল চলে আসতো ব্যাপারটা। এটা আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বলে ব্যাপারটা। বাট এখন আমার ভ্যালু ডিক্রিজ হবে। কি করে ডিক্রিজ হবে না, এরা নিজেদের মধ্যে যতরকম পারমুটেশন করতো, তারপর তোমার পি খানা এ আছে, তাহলে পি খানা একে তুমি যদি এদিক ওদিক করে পয়সা চেঞ্জ করো, তাহলে তোমার কিন্তু পারমুটেশনে কোনো এফেক্ট করছে না কোনো কিছু। তাহলে এরা নিজেদের মধ্যে কত রকম পারমুটেশন করবে? পি ফ্যাক্টরিয়াল অ্যামাউন্ট। এই ভ্যালুটা কি হবে? ডিক্রিজ হবে। এন্ড ডিক্রিজ মিন্স আমরা এই টোটাল ভ্যালুকে আমরা কি করবো? বাই করবো। নেক্সট যেটা বি আছে কিউ টাইমস, এর নিজেদের মধ্যে কত রকম পারমুটেশন করতে পারতো? কিউ ফ্যাক্টরিয়াল। এন্ড সি আর টাইমস আছে, কত রকম করবে? আর ফ্যাক্টরিয়াল ডিফারেন্ট করবে। তাহলে আমার নাম্বার অফ পারমুটেশন কি দাঁড়াবে? n ফ্যাক্টরিয়াল বাই p ফ্যাক্টরিয়াল ইন্টু q ফ্যাক্টরিয়াল ইন্টু r ফ্যাক্টরিয়াল। এটা আমাদের জেনারেল ফর্মুলা। যে যদি n খানা ডিস্টিংক্ট অবজেক্টের মধ্যে কিছু অবজেক্ট যদি রিপিট চলে আসে, তাহলে নাম্বার অফ পারমুটেশন ডিক্রিজ করে যাবে। কতটা অ্যামাউন্ট না, যেগুলো রিপিট করেছে সেই ফ্যাক্টরিয়াল অ্যামাউন্ট ডিক্রিজ করে দেবে। আমি একটা এক্সাম্পল তোমাদের দেখালাম, একটা সিচুয়েশন দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি এরকম ম্যাথসকে আমরা কেমন ভাবে করবো। অ্যাসাসিনেশন এই শব্দে যে লেটারগুলো রয়েছে, এই লেটারগুলোকে নিয়ে আমি কত ডিফারেন্ট ওয়েতে অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। প্রথম কেস টোটাল অ্যারেঞ্জমেন্ট। আমরা কি করে কাউন্ট করবো? আমরা কাউন্ট করার জন্য করবো কি, যে প্রথমে দেখে নেবো এখানে রিপিট কারা কারা এসছে, এবং সেটা আমরা লেখার চেষ্টা করবো। সাপোজ ধরা মানে এ কটা এসছে এখানে? 1 2 3, তিনখানা এ আছে। এস এস কটা আছে? 1 2 3 4, চারখানা এস আছে। আই আই কটা আছে? আই আছে দুটো। এন কটা আছে? এন আছে দুটো। আর টি একটাই আছে, ও একটা আছে। চেক করে দেখে নাও, 4 3 7 2 9 2 11 12 13, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এই আমার কেস আছে। তাহলে আমার এখানে টোটাল অ্যারেঞ্জমেন্ট কি দাঁড়াতো? তাহলে টোটাল হতো 13 ফ্যাক্টোরিয়াল বাই, যেহেতু এগুলো রিপিট আছে, তাহলে এগুলো কি করবে? এই টোটাল পারমুটেশনের ভ্যালুকে ডিক্রিজ করাবে। কত করে করাবে না, 3 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই টোটাল অ্যারেঞ্জমেন্ট আমার দাঁড়াবে কত? দিস ওয়ান। এখন এখানে সাপোজ একটা কোশ্চেন করা হলো এরকম, সেকেন্ড সিচুয়েশন, যে এদের মধ্যে কতগুলো আমার অ্যারেঞ্জমেন্ট পাওয়া যাবে যেখানে অল ভাওয়েলস অকার টুগেদার। যে এখানে যে ভাওয়েলগুলো রয়েছে, ভাওয়েল মিনস এখানে কে রয়েছে? এটা একটা ভাওয়েল রয়েছে, এটা একটা ভাওয়েল রয়েছে, আর এটা একটা ভাওয়েল রয়েছে। যে এর মধ্যে তুমি কতগুলো অ্যারেঞ্জমেন্ট পাবে হোয়ার অল দিস ভাওয়েলস অকার টুগেদার। তাহলে এই জাতীয় প্রবলেমকে আমরা কেমন ভাবে ডিল করি?
যদি কোথাও বলে দেয় যে তোমার ভাওয়েলগুলোকে একসাথে করতে হবে, আমরা কি করব না সমস্ত ভাওয়েলগুলোকে আমরা একসাথে টাই আপ করে দেবো। কেমন না ধরো তিনখানা এ আছে, দুটো আই আছে, একটা ও আছে, আমি কি করলাম এদেরকে একসাথে বেঁধে দিলাম দড়ি দেবে, যাতে কিনা যখন আমি অ্যারেঞ্জমেন্ট করবো এরা যেখানেই যাবে একসাথে চলে যাবে। আর তোমাকে কন্ডিশন ওটাই বলেছে যে কত ডিফারেন্ট তুমি অ্যারেঞ্জমেন্ট করতে পারবে যাতে কিনা যে পাঁচখানা ভাওয়েলস একসাথে যেন থাকে সবসময়। বাকি আর কে কে রইল, বাকি রইল চারখানা এস, দুখানা এন, আর একটা টি। তাহলে এখন আমাকে এভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। কি হয়েছে এখানে, তাহলে আমি এখন কাউন্ট যখন করবো 1 2 3 4 5 6 7, এটাকে আমি একটাই কাউন্ট করবো, তার কারণ আমি এদেরকে একসাথে বেঁধে দিচ্ছি একসাথে। তাহলে কটা হচ্ছে 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে 8। তাহলে এদের মধ্যে টোটাল পারমুটেশন কত আসবে, 8 ফ্যাক্টোরিয়াল। বাট এখানে রিপিটেশন আছে, এটা রিপিট আছে, এটা রিপিট আছে, তাহলে বাই 4 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই 3 ফ্যাক্টোরিয়াল। অঙ্কটা এখানে শেষ হলো। এখন তুমি যে ভাওয়েলগুলোকে একসাথে রেখেছো তারাও তো নিজেদের মধ্যে পারমুটেশন করতে পারে, তাহলে এরা নিজেদের মধ্যে কত রকম পারমুটেশন করবে, এখানে কজন আছে 1 2 3 4 5 6, এরা পারমুটেশন করবে 6 ফ্যাক্টোরিয়াল। বাট এখানেও রিপিট রয়েছে বাই 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে টোটাল নাম্বার অফ পারমুটেশন হবে দিস ওয়ান। যে অ্যাসোসিয়েশন এই ওয়ার্ডগুলোর মধ্যে নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট হোয়ার অল দ্য ভাওয়েলস অকার টুগেদার। আমরা কি করছি না যাদেরকে আমি একসাথে করতে চাইছি তাদেরকে আমি একসাথে টাই আপ করে একটা সিঙ্গেল লেটার হিসেবে কনসিডার করছি। তখন আমার নাম্বার অফ লেটার দাঁড়াচ্ছে কত, 8খানা লেটার একে ধরে, এবং তার মধ্যেও কিছু রিপিট আছে, তার আমার ফর্মুলা লিখেছি 8 ফ্যাক্টোরিয়াল বাই দিস ওয়ান। যাদেরকে তুমি একসাথে টাই আপ করলে তাদেরও পারমুটেশন করবো আমরা দিস ফ্যাক্টোরিয়াল বাই দিস ফ্যাক্টোরিয়াল। তাহলে টোটাল অ্যান্সার তোমার এটা দাঁড়াবে। সো ক্লিয়ার টু এভরিওয়ান? তাহলে পারমুটেশন একদম লাস্ট কেস বা লাস্ট সিচুয়েশনে আমরা আসছি। এখন সাপোজ n+1 PR, এর মিনিং তোমাদের কাছে ক্লিয়ার যে n+1 খানা ডিস্টিংক্ট অবজেক্ট রয়েছে, তোমাকে আর খানা অবজেক্ট নিয়ে তাদের মধ্যে নাম্বার অফ পারমুটেশন বা কত ডিফারেন্ট রয়েছে তুমি তাদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করতে পারবে, এই ভ্যালুটা তুমি বের করতে পেরেছো। এখন এই n খানা অবজেক্ট থেকে কি n+1 খানা অবজেক্ট থেকে আর খানা অবজেক্ট নিয়ে তুমি যে পারমুটেশন করছো বা অ্যারেঞ্জমেন্ট করছো, যে অ্যারেঞ্জমেন্টগুলো তৈরি হচ্ছে একটা পার্টিকুলার অবজেক্টের রেসপেক্টে, এই পারমুটেশনগুলোকে আমরা দুটো পার্টে ব্রেক করতে পারি। কিরকম পার্ট না, এদের মধ্যে কিছু কিছু তুমি অ্যারেঞ্জমেন্ট পেতে পারো যেখানে একটা পার্টিকুলার এলিমেন্ট নেই। আমি একটা পার্টিকুলার অবজেক্টের রেসপেক্টে বলছি ব্যাপারটা, যে একটা পার্টিকুলার অবজেক্টের রেসপেক্টে যদি তুমি এই পারমুটেশনগুলোকে দেখার চেষ্টা করো, দেখা যাবে এদের মধ্যে কিছু কিছু অ্যারেঞ্জমেন্ট তুমি পাবে যেখানে ওই পার্টিকুলার অবজেক্টটা নেই, আর কিছু কিছু অ্যারেঞ্জমেন্ট পাবে যে অ্যারেঞ্জমেন্টের মধ্যে ওই পার্টিকুলার অবজেক্টটা রয়েছে। তো আমরা এখান থেকে ক্লাসিফাই করার চেষ্টা করব যে এমন কতগুলো কেস আছে যে কেসে একটা পার্টিকুলার অবজেক্ট সবসময় এক্সিস্ট করছে, আর কতগুলো কেস পাওয়া যাচ্ছে যেখানে একটা পার্টিকুলার অবজেক্ট কখনোই থাকছে না। তো এই ব্যাপারটাকে বোঝানোর জন্য আমি তোমাদের কাছে একটা সিম্পল এক্সাম্পল বলার চেষ্টা করছি। সাপোজ যে তুমি সাপোজ একটা কোম্পানির বস, কোম্পানির তুমি হেড। এখন 10জন মনে করো ক্যান্ডিডেট তোমার এই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে, আর তুমি যদি বস যেতে তুমি ব্যাপারটা যে তোমার কতজন লাগবে না এই 10জন থেকে সাপোজ তোমাকে 6জনকে সিলেক্ট করতে হবে। ক্লিয়ার সিচুয়েশন যে তুমি একজন ইন্টারভিউয়ার, তুমি কোম্পানির হেড একদম, তোমাকে এই কোম্পানিতে 6জন লোক রিক্রুট করতে হবে, এবং এই 6জন লোক রিক্রুট করার জন্য 10জন ক্যান্ডিডেট এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। এখন তোমাকে এই রিক্রুটমেন্টটা করতে হবে তোমার। এখন তুমি তো অফিসের মধ্যে বসে সিসিটিভিতে তুমি দেখছো ব্যাপারটা কারা কারা ক্যান্ডিডেট এসছে। তো হঠাৎ করে তোমার নজরে এলো যে এই 10জন ক্যান্ডিডেটের মধ্যে একজন রয়েছে যে তোমার একদম স্কুলের একদম চরম শত্রু তোমার উপর। তাহলে তুমি তাহলে কি করবে, তুমি তাহলে বলবে তুমি তাকে নেবে, তুমি না তুমি তাকে নেবে না, তুমি তো তুমি তার কাছে গিয়ে তুমি লোকটাকে বলে পাঠাবে, ভাই এই তো আমি এখানকার হোটেলের এখানকার কোম্পানির বস, তো তোমাকে আমি নেওয়ার কোনো গল্প নেই, তো তুমি আগেই ঘর চলে যাও, তুমি তোমাকে আমি নেবোই না তোমাকে, কারণ তুমি তো আমার চরম শত্রু ছিলে হবে। তাহলে বাস্তবে আমরা কি করতাম যে ওই লোকটাকে কিন্তু আমরা আগেই কিন্তু ওখান থেকে চলে যেতে বলতাম,
যে তোমার এখানে থেকে লাভ নেই, কেন তুমি পরীক্ষা দিলেও তোমাকে আমি তোমাকে নেবো না তোমার। তাহলে তুমি চাইছো এমন কিছু সিলেকশন, এমন কিছু ছখানা সিলেকশন চাইছো যেখানে তোমার ওই পার্টিকুলার লোকটি যেন না থাকে, এবং সেটার জন্য তুমি কি করছো, না তুমি কি করছো, সেই লোকটাকে আগে থেকে তুমি তাকে বের করে দিচ্ছ। তাহলে এর ফলে একটা লোককে তুমি আগেই তুমি বেরিয়ে যেতে বললে, তার ফলে তোমার এখানে কি দাঁড়ালো, এখন লোক দাঁড়ালো, কোনো 9 জন দাঁড়ালো, আর তোমাকে কতজন অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সিলেকশন করতে হবে 6 জন। তাহলে দেখো, যদিও তোমাকে ক্যালকুলেশন করতে বলা হয়েছিল যে 10 জনের ভেতর থেকে 6 জনকে তুমি সিলেক্ট করো, কিন্তু এই পার্টিকুলার সিচুয়েশনকে তুমি দেখতে গিয়ে যেখানে একটা পার্টিকুলার লোককে তুমি নেবেই না আগে থেকে ভেবে রাখছো, সেই লোকটিকে তুমি আগে থেকে বের করে দিচ্ছ। এর ফলে তোমার কাছে কিন্তু সিলেকশন দাঁড়িয়ে গেছে কি 9p6। তোমাকে কিন্তু অ্যাকচুয়ালি 9 জনের ভেতর থেকে 6 জনকে নিতে হবে, তোমাকে 10 জনের ভেতর থেকে নয়। যার ফলে যে এই যে তোমার 10 জন থেকে 6 জন তুমি সিলেকশন করছিলে যেখানে একটা পার্টিকুলার লোক কখনোই থাকবে না, তার রেজাল্ট কি দাঁড়াচ্ছে 9p6। ক্লিয়ার? তাহলে যদি কোনো অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে আমি দেখি কোনো পার্টিকুলার অবজেক্টকে আমি রাখবোই না, তাহলে আমি তাকে কি করবো, তাকে আমি প্রথমেই আমি বাদ দিয়ে দেবো। তো আমার এখানে ছিল n+1 পিয়ার ছিল ওভারটা, আমার টার্গেট হচ্ছে ফার্স্ট কেস যেখানে আমি একটা পার্টিকুলার অবজেক্টকে রাখবোই না আমার অ্যারেঞ্জমেন্টের মধ্যে। তাহলে আমি কি করবো, প্রথমেই এই নাম্বার অফ টোটাল যে অবজেক্ট ছিল সেখানে আমি একটা অবজেক্ট আগে থেকে বাদ দিয়ে দিই। তারপরে তোমার নাম্বার অফ অবজেক্ট কি দাঁড়াবে, n খান অবজেক্ট দাঁড়াবে। আর তোমাকে অ্যাকচুয়ালি সিলেকশন করতে হবে এই r খান অবজেক্টকে সিলেকশন করতে হবে। তাহলে এর ভ্যালু দাঁড়াবে কি npr। তাহলে এই এনপিআরটা কি, না যেখানে একটা পার্টিকুলার অবজেক্ট কখনই আসবে না, ওয়ান পার্টিকুলার অবজেক্ট নেভার অকার। এটা একটা সিচুয়েশন ক্লিয়ার। তাহলে যদি আমি কাউকে এলিমিনেট করতে চাই বা বাদ দিতে চাই, তাহলে প্রথমেই টোটাল নাম্বার অফ অবজেক্ট থেকে তাকে বাদ দিয়ে দাও, দিয়ে তাদের মধ্যে তুমি পারমিশন দাও। ওকে, নেক্সট সিচুয়েশন আছে 10 জন, 6 জনকে তোমার নিতে হবে। এখন তুমি চেক করে দেখলে যে তাদের মধ্যে তোমার একজন বেস্ট ফ্রেন্ড বসে আছে। তুমি কি করবে, তুমি তাকে, তোমার যে পিএ ছিল তাকে বললে ভাই তুমি তাকে ডেকে আনো, তুমি তাকে, তুমি তাকে ডেকে আনলে আগে থেকে তুমি তাকে ডেকে নিচ্ছ। দিয়ে বললো ভাই তুমি চলে আসো, তোর ভাই এখানে সিলেকশন হয়ে গেছে, না আমি এখানকার এইচওটি, তো তোকে আমি আগে থেকে সিলেক্ট করবো। তো সে এসে কি দেখবে, না সে দেখবে যে 6খানা চেয়ার আছে, কেন তুমি তো 6 জনকে সিলেক্ট করতে চাইছিলে তুমি বাবা। তাহলে যে বন্ধুটিকে তুমি আগে থেকে ডেকে আনলে সে এসে দেখবে এখানে 6খানা চেয়ার আছে। তাহলে সে যেহেতু আগে থেকে চলে এসছে, তাহলে সে প্রথমেই এই 6খানা চেয়ারের মধ্যে যে কোনো একটা চেয়ার সিলেক্ট করে নেবে, কেন সে যেহেতু আগে থেকে রিক্রুট হয়ে যাচ্ছে। তাহলে সে কত ডিফারেন্ট হতে এখানে অ্যারেঞ্জমেন্ট হতে পারে, 6 হতে অ্যারেঞ্জমেন্ট হয়ে যেতে পারে। এরপর তুমি ইন্টারভিউ নেবে, এখন তোমার কাছে কি থাকবে, না এখন তোমার কাছে কিন্তু লোক সংখ্যা হয়ে গেছে কিন্তু 9 জন, কেন তুমি অলরেডি কিন্তু আগে থেকে একজনকে তুমি এখানে পজিশন দিয়ে ফেলছো। আর তোমাকে সিলেকশন করতে হবে কতজনকে, তুমি কিন্তু আর 6 জনকে সিলেক্ট করবে না, তার কারণ একজন ফ্রেন্ড অলরেডি এখানে ইনক্লুড হয়ে আছে। তাহলে তুমি কতজনকে সিলেক্ট করবে, না 5 জনকে সিলেক্ট করবে। তাহলে সেটা কি হবে, সেটা 9p5। তাহলে যে বন্ধুটি প্রথম এসেছিল সে 6 রকম হইতে তোমার অ্যারেঞ্জমেন্ট হতে পারছিল, আর তুমি এদের মধ্যে কত রকম অ্যারেঞ্জমেন্ট করতে পারছো, 9p5। তাহলে টোটাল অ্যারেঞ্জমেন্ট কি দাঁড়াবে 6 ইন্টু 9p5। এইটা হচ্ছে সেই অ্যারেঞ্জমেন্ট গুলো যেখানে প্রত্যেকটা কেসের মধ্যে তোমার বন্ধুটি কিন্তু ঢুকে যাচ্ছে, অর্থাৎ একটা পার্টিকুলার অবজেক্ট কিন্তু সবসময় কিন্তু এখানে কিন্তু এক্সিস্ট করছে। কত হচ্ছে এটা 6 ইন্টু 9p5। তো এইটাকে যদি আমি এখানে নিয়ে আসি যে একটা পার্টিকুলার অবজেক্ট সবসময় থাকবে, তাহলে সেই পার্টিকুলার বন্ধুকে আগে থেকে চলে আসবে। তো সে এসে কি দেখবে, না তোমার এখানে কটা চেয়ার ছিল, 8খানা চেয়ার ছিল। তাহলে সে 8খানা চেয়ারের মধ্যে যে কোনো চেয়ার নিয়ে নিবে, কত ডিফারেন্ট হতে নিতে পারে, না আর ওইতে নিতে পারে। তখন এখানে আর কতজন এ থাকলো, এখানে থাকলো n জন থাকলো, আর তোমাকে কতজনকে সিলেকশন করতে হবে, r-1 জনকে সিলেকশন করতে হবে। এটা মাল্টিপ্লাই হবে তাহলে বলছে এই এনপিআর কে আমরা এই দুটো জিনিসের সাম আকারে লিখতে পারি। এটা কি, না এটা হচ্ছে ওয়ান পার্টিকুলার অবজেক্ট অলওয়েজ অকার, ওয়ান পার্টিকুলার অবজেক্ট অলওয়েজ অকার। তাহলে আমরা এই n+1pr একে আমরা এই ফর্মে এটাকে লিখতে পারি, n+1pr ইকাল টু npr প্লাস r ইন্টু npr-1, যেখানে npr এর মিনিং হচ্ছে যে একটা পার্টিকুলার অবজেক্ট কখনোই তোমার এখানে এক্সিস্ট করছে না, আর r ইন্টু npr-1 এই কেসটা হচ্ছে একটা পার্টিকুলার অবজেক্ট সবসময় থাকছে।
এই ব্যাপারটাকে আমি একটা পার্টিকুলার অবজেক্ট দিয়ে বোঝালাম, এটা একটা না হয় একাধিক হতে পারে। সেক্ষেত্রে আমরা যেমনভাবে থিঙ্কিং করলাম আমরা এক্স্যাক্টলি সেভাবেই করবো। যে যদি আমি তোমাকে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে 10 জনের মধ্যে থেকে 6জন তোমাকে চয়েস করতে হবে, বাট তুমি দুজনকে এলিমিনেট করতে চাও, তো সিম্পলি তাহলে তোমার নাম্বার কি দাঁড়াবে এখানে, তাহলে 8জন দাঁড়াবে, তুমি 8জনের ভিতর থেকে 6জনকে নেবে। পর 10জন থেকে তুমি 6জন নেবে, তোমার 2জন ফ্রেন্ড আগে থেকে চলে আসছে, তাহলে এই 2জন ফ্রেন্ড এসে কি দেখবে এখানে, না সে দেখবে এসে 6খানা এখানে চেয়ার ফাঁকা আছে। তাহলে এই 6খানা চেয়ার থেকে এই 2জন ফ্রেন্ড কত ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হতে পারে, 6p2। 2জন ফ্রেন্ড এসছে, 6খানা চেয়ার ফাঁকা আছে, কত ডিফারেন্ট হতে এদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট। আর তোমার কাছে কাজ কি, না তোমার কাছে কাজ তাহলে 2জন যেহেতু নিয়ে নিয়েছো তাহলে 8 আছে আর কত, 8জন। আর তোমাকে চয়েস করতে হবে কতজন, আর 2জন তুমি নিয়ে নিয়েছো, আর তোমার লাগবে কত, 4। তাই কোনো কোনো ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটাকে একটু মডিফাইড করে আমরা এমনও লিখতে পারি, যেটাকে RP1 এমনও লেখা হবে যে যদি এটা মোর দেন 1 হয় তাহলে আমি এখানে RP2 হতে পারে, RP3 হতে পারে, সেখানে এই ভ্যালু ডিক্রিজ করে সেই হিসাবে বলি। তার জন্য এটাকে অনেক সময় জেনারেল, অনেক সময় এভাবেও আমরা পারমুটেশন ফর্মে লিখতে পারি। তাহলে বুঝতে পারলে তাহলে যে আমরা n+1 PR কে আমরা npr প্লাস r ইন্টু np r-1 এই স্ট্রাকচার লিখতে পারি, এবং এটা রিপ্রেজেন্ট করছে কি, যে নাম্বার অফ পারমুটেশন কে আমরা একটা পার্টিকুলার অবজেক্টের রেসপেক্টে আমরা ডিভাইড করে দিচ্ছি। কিছু কিছু পারমুটেশন যেখানে একটা পার্টিকুলার অবজেক্ট কখনো আসছে না, যেটা হচ্ছে npr, আর কিছু কিছু অ্যারেঞ্জমেন্ট যেখানে একটা পার্টিকুলার অবজেক্ট সবসময় থাকছে, সেটা হচ্ছে r ইন্টু np r-1। তাহলে এটাকে আমরা ইউজ করে আমরা আমাদের ম্যাথগুলো করতে পারি। এগুলোকে আমরা বলি কি, রেস্ট্রিক্টেড পারমুটেশন, যে যেখানে কিছু কিছু রেস্ট্রিকশন রয়েছে। সো আশা করি প্রত্যেকের এই পারমুটেশনের যে থিওরিক্যাল পার্ট বা কনসেপচুয়াল যে পার্ট, এটা আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। তোমাদের আরো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। ম্যাথস করো, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কাউন্টিংকে ইউজ করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার কাছে এই ব্যাপারগুলো আরো সিম্পলিফাইড হয়ে দাঁড়াবে। সো থ্যাংক ইউ ফর টুডে।